আপনাদের এলাকার সন্তান, এই তেজগাঁর সন্তান। তেজগাঁ শিল্প এলাকা আমার জন্ম হয়েছে, এলাকা আমি বড় হয়েছি। এই এলাকা আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, ছাত্রদলের সভাপতি ছিলাম। আমি টোটাল ঢাকা মহানগরী ছাত্রদলের সেক্রেটারি ছিলাম। এই এলাকা আমার রাজনীতি, এই এলাকা থেকে আমি রাজনীতি সৃষ্টি, এই এলাকা থেকে আমার রাজনীতির উৎপত্তি, এই এলাকায় আমার পরিচিতি। এই এলাকার সন্তান হিসেবে আমার প্রথম কর্তব্য হলো আপনাদের কাছ থেকে দোয়া চাওয়া। এই দোয়া চাওয়ার জন্যই আমি এলাকার আমাদের মুরব্বিয়ানদের কাছে এসেছি, আমার সজদা ভাই বন্ধু এবং ছোট ভাইদের কাছে এসেছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য সবাই সহযোগিতা করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের খেদমত করতে পারি। সময় তো এলাকার ভাইরা, আপনারা জানেন আমরা গত 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, হাজার হাজার ভাই শাহাদাত বরণ করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায়, সাজানো মামলায় 10 বছর সাজা হয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছিলেন। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তারপরে কিন্তু বিএনপির প্রতিটা নেতা কর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। আমাদের একটি দাবি ছিল মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে। গত 16 বছর কিন্তু কোন মানুষই কথা বলতে পারেনি। সাংবাদিকরা তাদের কলম দিয়ে কোন কথা লিখতে পারেনি, আলেমরা তাদের মন মতো বয়ান করতে পারেনি। আপনারা দেখেছেন গত 16 বছর বিভিন্ন মসজিদের খতিব বয়ান করার সময় সেই বয়ান যদি সেই আলেম সরকারের পছন্দ না হতো, জালেম সরকারের, সেই জালেম সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠাতো। আপনারা দেখেছেন গত 16 বছর কোন ওয়াজে যদি কোন বক্তার বক্তব্য তাদের পছন্দ না হতো, ওই আলেম বক্তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল। এমনি কিন্তু শত শত নেতা কর্মীকে এবং আলেমকে তারা কারাগারে পাঠিয়েছিল। অর্থাৎ বাংলাদেশের কোন মানুষই গত 16 বছর কোন কথা বলতে পারেনি। এই মানুষের কথা বলার অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য তারেক রহমান কিন্তু আন্দোলন করেছিলেন। আজকে আমরা ফ্যাসিস্ট থেকে মুক্ত হয়েছি। আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। আজকে কিন্তু সেই নির্বাচন নিয়েও চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দল অনেকে সংস্কার বলেন, আজকে তাদের অনেক মুখ খুলে গিয়েছে। আজকে সংস্কারের কথা বলছেন, আগে তো এইসব কথা বলেননি। শেখ হাসিনার পতনের 2 বছর পূর্বেই কিন্তু আমাদের নেতা তারেক রহমান সংস্কারের কথা বলেছিলেন। তিনি ভেবেছেন এই ফ্যাসিস্ট সরকার যেমনি ভাবে সরকারের বিভিন্ন অঙ্কনগুলো নষ্ট করে দিয়েছে, এগুলো যদি মেরামত না করা যায় তাহলে কখনো বাংলাদেশের উন্নয়ন হবে না, বাংলাদেশের গণতন্ত্র কখনো প্রতিষ্ঠানিক রূপ লাভ করবে না। এই কারণে 5ই আগস্টের আরো 2 বছর আগে তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা তিনি প্রণয়ন করেছেন। তিনি বলেছেন কোনদিন যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয় আর বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে সেই বিএনপি সরকার এই 31 দফা বাস্তবায়ন করে বাংলাদেশের সকল সংস্কার সম্পন্ন করবে। তারেক রহমান তখন বলেছেন 5ই আগস্টের 2 বছর পূর্বে। আর আপনারা যারা সংস্কারের উপরে খুব চেঁচাচ্ছেন, আপনারা কিন্তু হাসিনার পরে সংস্কার বলছেন এবং বলছেন কি সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না। আরে ভাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সংস্কার চলতেই থাকবে। আপনারা এই কথাটি বলছেন,
নির্বাচন বানচাল করার জন্য। আপনারা বুঝছেন, যদি নির্বাচন হয়ে যায়, আজকে আপনারা নির্বাচনের আগে অনেক বড় বড় গরম গরম কথা বলেন, অনেক জায়গায় গিয়ে কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন। আপনারা আগে মেসে থাকতেন, এখন দামি দামি গাড়ি চালান, দামি দামি ফ্ল্যাটে চালান, হাতে 50 লক্ষ টাকার ঘড়ি। এগুলো তো আর করতে পারবেন না। এই কারণে আপনারা সংস্কার বলে নির্বাচন বানচাল করতে চান। একটি গ্রুপ আছে, নির্বাচন না হলে বসুন্ধরা মালিকের বাসায় হেলিকপ্টার দিয়ে যেতে পারবেন না। শত শত কোটি টাকা চাঁদা নিয়েছেন বসুন্ধরা মালিকের কাছে। একটি দলের নামের 5ই আগস্টের পরে বসুন্ধরা মালিকের বাসায় দিয়েছিলেন, কত 100 কোটি টাকা দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। সংস্কার যদি নির্বাচন হয়ে যায়, আপনার কোনো দাম থাকবে না, তখন আর হেলিকপ্টার করে বসুন্ধরা মালিকের বাসায় যেতে পারবেন না, আপনাকে 100 কোটি টাকা দিবেও না। এই কারণে আপনারা নির্বাচন চাচ্ছেন না। সাথে বন্ধুরা, এই দলটির দিকে একটু দেখান। আপনি যারা আজকে সংস্কার বা পিয়ার পদ্ধতির কথা বলে, পিয়ার পদ্ধতিটা কি আজকে বুঝতে হবে। পিয়ার পদ্ধতি হলো, এক কথায় যারা ভোটে জিততে পারবে না তারাই পিয়ার পদ্ধতি চাচ্ছে। এক মুরব্বী বলেছেন, আমি ভোট দিব ট্রাম্পকে আর এমপি হবে হিরো আলম। এটা কিন্তু হতে পারে না। পিয়ার পদ্ধতি বোঝার একটি সঠিক উপায় নেই। এই যে আমাদের আমি 3টা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সিলেটে 2বার অংশগ্রহণ করেছিলেন, 91 এবং 96-তে একবার ভোট পেয়েছিলেন 17,000 সামথিং। আবার 96-তে ইলেকশন করেছিলেন, এই জামাত ইসলামের ভোট পেয়েছেন 18,000 সামথিং। আরেকবার তিনি মৌলভীবাজার 2-এ নির্বাচন করেছিলেন, সেখানে ভোট পেয়েছেন 12,000 সামথিং। অর্থাৎ 3বারও 50,000 ভোট পাতাই জামাতের আমির। আর তার প্রতিদ্বন্দ্বী প্রতিবারে জিতত, প্রায় 2 লক্ষ ভোট পেয়েছেন। এই যে পিয়ার সংস্কার কেন বলেন, তারা জানেন তো ভোটে জিততে পারবেন না। এই কারণেই তারা পিয়ার পদ্ধতি বলেন বা সংস্কারের কথা বলে নির্বাচন বানচাল করতে চায়। কখনো শুনি নাই। শেখ মুজিবের পিতা, শেখ মুজিবের দাদা ধার্মিক ছিল। শেখ মুজিবের দাদা আরব থেকে এসেছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। কি তাহা মিথ্যা কথা বলছেন। দেখেন, একজন টুপি পরা দাঁড়িয়েলা মানুষ কি মিথ্যা কথা বলে। আবার বলেছেন, শেখ হাসিনার কপালে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। তিনি 7 বছর বয়স থেকে তিনি নামাজ পড়েন। কি মিথ্যা কথা। আপনাকে কখনো দাগ দেখছেন? বাংলাদেশের মানুষ দাগ দেখে নাই। কিন্তু সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দাগদেরকে ফেলে যান। গত 16 বছর হাত পাকা দিয়ে বাতাস করেছেন, শেখ হাসিনা ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। এখন খুব বিপ্লবী হয়ে গিয়েছেন। তিনি বলেন, তাতে হাত পাকাকে ভোট না দিলে কোরআনের বিরোধিতা করা হবে। তিনি বলেন, তাতে হাত পাকে ভোট না দিলে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা হবে। যে এখন জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এখন একসাথে বলা শুরু করেছেন, হাত পাকে এবং দাঁড়িপাল্লায় ভোট না দিলে কাফের হয়ে যাবে, বেহেশতে যেতে পারবে না। তারা বেহেশতের টিকিট নিয়ে ফেলেছে। তারা বলেন, দাঁড়িপাল্লা হাত পাকে ভোট দিলে বেহেশতে চলে যাবে। আরে ভাই, বেহেশতে কে যাবে না যাবে আপনাকে কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলে দিয়েছেন? আরেক বেকুব আছে জামাতের নেতা, সে বলেন জামাতকে ভোট দিলে, একটা ভোট দিলে বাংলাদেশের 18 কোটি মানুষের নামাজের সব পেয়ে যাবেন। কি দেখলেন ভাই, আপনি কি বাংলাদেশের মুসলমানদেরকে এত বোকা মনে করেন? বাংলাদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয়, ইসলামকে ভালোবাসে। আর আজকে জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বলেন জামাতকে এবং হাত পাখাকে ভোট না দিলে কাফের হয়ে যাবে। অর্থাৎ ইসলামকে তারা বিক্রি করে ক্ষমতায় যেতে চায়, এমপি হতে চায়, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করতে চায়। এই দলটি দল বাংলাদেশ ইসলামী যে সংগতি, ইসলামী যে ঐক্য, এই ঐক্যকে ধ্বংস করতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই যারা রাজনৈতিক নামে ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, যাদের প্রতিষ্ঠাতা ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করেছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বন্ধে বাজে কথা বলছে। আর এখন জামাতের নেতারা আমাদের ইসলামকে
ধ্বংস করার জন্য বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছে, এদের থেকে সাবধান হতে হবে। এরা কেন বলছে? হয় তাদের ক্ষমতা যেতে হবে, নতুবা নির্বাচন বানচাল করতে হবে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি এই মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। আমরা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। আমরা তারেক রহমানের নেতৃত্বে গত 16 বছর আন্দোলন করেছি এই বাংলাদেশের ইসলামী ঐক্যকে অটুট রাখার জন্য। আজকে মানুষের ভোটের অধিকার নিয়ে, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ইসলামী ঐক্যকে যারা বিনষ্ট করতে চায়, আমরা ঐক্যবদ্ধ হবে এই গোষ্ঠীকে প্রতিহত করতে হবে, এই গোষ্ঠীকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। সাথী বন্ধুরা, আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপির যে প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থীকে ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ইসলামী ঐক্যকে অটুট রাখবেন, মানুষের ভোটের অধিকার আদায় করবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান অটুট রাখবেন। প্রিয় সাথী বন্ধুরা, আমি বিশ্বাস করি বিএনপি জনগণের দল। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আগামী নির্বাচনে যদি বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতা আসে, এই এলাকার প্রধান যে সমস্যা জনবদ্ধতা, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে, এই এলাকার জনবদ্ধতার যে সমস্যা, এই সমস্যা অবশ্যই সমাধান করা হবে। আমি মনে করি শুধু জলবদ্ধতা প্রধান সমস্যা, তারপরও আমি মনে করি এই এলাকায় আরো দুটি সমস্যা আছে। একটি হলো মাদকের সমস্যা। এই এলাকা থেকে মাদককে না বলতে হবে, মাদককে বিতাড়িত করতে হবে। আর এলাকার আরেকটি সমস্যা আছে চাঁদাবাজি সমস্যা। চাঁদাবাজকে না বলতে হবে, চাঁদাবাজকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। চাঁদাবাজের কোনো দল নেই, চাঁদাবাজের কোনো দল হতে পারে না। চাঁদাবাজরা চাঁদাবাজি। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, চাঁদাবাজদের বিএনপিতে কখনো ঠাঁই হবে না। কেউ যদি বিএনপির নামে এবং ব্যক্তিগত ভাবে আমার নামে চাঁদা উঠাতে চায়, সবার কাছে আহ্বান থাকবে, আগে আমার যত কাছের বা আমার পাশের কারো ছবিও দেখায়, তাকে আগে গ্রেফতার করে, তাকে থানায় মামলা করে তাকে গ্রেফতার করতে হবে। কারো ছবি যদি আমার পাশেও থাকে, তারপরেও কেউ যদি আপনাদের কাছে চাঁদা দাবি করে, তার বিরুদ্ধে আগে গিয়ে থানায় মামলা করবেন। পরিষ্কার ভাষায় বলে দিলাম, আমার নাম্বার এই এলাকার সবার কাছে আছে। আমি মনে করি যারা নেতৃত্বে আছেন, যারা সামাজিক মসজিদের নেতৃত্ব আছেন, সামাজিক সংগঠনের নেতৃত্ব আছেন, আমাকে ফোন করে বলবেন ভাই মামলা করেছি, এবার গ্রেফতার করতে হবে। আমি আপনাদের পাশে আছি, আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবো। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘ দিতে পারবো না, শুধু বলতে চাই আমরা আগামী নির্বাচনে যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, বিএনপি যদি ক্ষমতা আসে, এই এলাকার সকল সমস্যা ইনশাল্লাহ বিএনপি করবে। শুধু এলাকা নয়, বৃহত্তর এই তেজগাঁ শহর ঢাকা বড়র যত সমস্যা আছে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে সকল সমস্যার সমাধান করবে। সেই বক্তব্য ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজ, মাদকবাজ এবং যারা ইসলামের নামে ব্যবসা করতে চায়, যারা ইসলামের নাম মানিয়ে ইসলামকে ধ্বংস করতে চায়, তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ মোবারক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।